সুপ্রিয় দর্শক, প্রত্যেককে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে। সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য বরাবরের মতো আজও সঙ্গে আছেন চারজন বিজ্ঞ আলোচক। আমার ডান পাশে আছেন জনাব আবু রুশদ, নিরাপত্তা বিশ্লেষক ও সম্পাদক, বাংলাদেশ ডিফেন্স জার্নাল, এবং সর্বডানে রয়েছেন জনাব আবুল হাসান রুবেল, নির্বাহী সমন্বয়কারী, গণসংহতি আন্দোলন। এবং আমার বাম পাশে রয়েছেন অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম, কৃষি অর্থনীতিবিদ এবং বিশ্লেষক, এবং সর্ববামে রয়েছেন জনাব সিরাজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক। আপনাদের প্রত্যেককে আলোচনায় স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন ইরান ইসরায়েল যুদ্ধ আজকে 15তম দিন। এই যে যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়ালো, এতে শুধু হতাহতই বাড়ছে না, শঙ্কা বাড়ছে, সংকট বাড়ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে সংকট ছড়িয়ে পড়ছে, যার প্রভাবে এরই মধ্যে বিশ্বের বিভিন্ন জায়গায় জ্বালানি তেলের দাম এখন পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এই সংকটের আসলে শেষ কোথায়, এসব নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার বিষয় আমরা ঠিক করেছি আজকে যুদ্ধের প্রভাবে দেশে বিদেশে সংকট। আলোচনা শুরু করতে চাই জনাব আবু রুশদ আপনাকে দিয়ে। এই যে ইরান ইসরায়েল যুদ্ধ, এটার আসলে শেষ কোথায়? আমরা মার্কিন গণমাধ্যমের একটা খবর দেখলাম, যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে 1 সপ্তাহ সময় বেঁধে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এটা কি আসলে যুদ্ধ শেষ করার কোনো বিশেষ ইঙ্গিত বহন করে কিনা? মার্কিন প্রেসিডেন্ট তো এর আগেও বলেছিলেন যে এটা একটা শর্ট এক্সকারশন, তারপরে ইটস গোয়িং টু এন্ড ভেরি সুন, এরকম কথাবার্তা বলেছিলেন। তারপরে আবার দেখা যাচ্ছে যে এটা তারা রিঅ্যাডজাস্ট করছেন। এখন তাদের এক একজনের কথা এক এক রকম হচ্ছে। তাদের সেক্রেটারি অফ ওয়ার একটা কথা বলছেন, তাদের ভাইস প্রেসিডেন্ট এক কথা বলছেন। আসলে এই জিনিসটা একটা মানে যেভাবে হওয়ার মিলিটারি প্ল্যানিং তো এক জিনিস, যে এরকমভাবে হবে, স্লট বাই স্লট যেটা হবে সেরকম করে গিয়েছেন। কিন্তু এটার যে পলিটিক্যাল আসপেক্ট আছে, আপনার অন্যান্য যে আসপেক্ট আছে, সেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক সেভাবেই নেয়নি। এটা মার্কিন যুক্তরাষ্ট্র টেলিভিশনে বিভিন্ন জন কিন্তু এই কথাগুলো এখনই আলোচনা করছেন, যে এখানে বিরোধী দলকে কগনিজেন্সে নেওয়া হয়নি, এখানে তাদের কংগ্রেসকে কগনিজেন্সে নেওয়া হয়নি, এখানে অন্য মিডিয়াকে নেওয়া হয়নি। মানে কোনো বিষয়গুলোকে সেট না করে একটা জিনিস ছুড়ে দেওয়া হয়েছে। এখন ছুড়ে দেওয়ার পরে কি হয়েছে, তাদের যে ধারণাটা ছিল যে সুইফট অ্যাকশনের মাধ্যমে মিলিটারি যে একটা পাওয়ার আছে, মাইট আছে, আমেরিকার মিলিটারি মাইটের সাথে তো আসলে কারো তুলনা চলে না, ইটস আনপ্যারালাল টু এনিওয়ান। তো সেটা দিয়ে তারা একটা রেজাল্ট খুব তাড়াতাড়ি পাবেন। হ্যাঁ, তারা মিলিটারিলি অনেক কিছু অ্যাচিভ করছেন, এটা সত্য কথা। কিন্তু এর যে অন্যান্য আসপেক্টগুলো আছে, যে এখানে যে গালফ স্টেটগুলোতে কি হবে, ইসরায়েল এখানে কোন পর্যায়ে কী হবে, এই যে হিজবুল্লাহ যে হঠাৎ করে অ্যাটাকগুলো ছুড়ে দিচ্ছে, এটা তো তাদের চিন্তার বাইরে ছিল। তারা মনে করেছিল এর আগে যে গত বছর হিজবুল্লাহর সমস্ত কমান্ড চ্যানেলগুলো ব্রেক করে দিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে না, এখনও সেখানে অনেক কিছু আছে। আবার এখানে ইরান তার কিছুটা ভুল করছে, যে জিনিসগুলো আসছে আর কি, যে ইরান চাচ্ছে তার সামনে তো আসলে ডু অর ডাই, মানে বাঁচা মরার প্রশ্ন আর কি। আমেরিকার সাথে যুদ্ধ করা মানে বাঁচা মরার প্রশ্ন। তো সে ভুল করছে, সে এটাকে আরও মানে বিস্তৃত করতে চেয়েছে। তারই মানে স্ট্র্যাটেজিটা যেটা ছিল, যেটাকে এখন বলা হচ্ছে যে ক্যাওস স্ট্র্যাটেজি। তো ক্যাওস স্ট্র্যাটেজিতে গিয়েছে যে সবার মধ্যে যদি আমি যুদ্ধটা ছড়িয়ে দিই, তাহলে সবাই মনে হয় চাপ দিবে। তেলের দাম যদি বেড়ে যায়, পৃথিবী চাপ দিবে, চাপ দিলে গালফ দেশগুলো চাপ দিবে, আরব দেশগুলো চাপ দিবে, তাহলে আমার এটাকে হয়তো মার্কিনিরা একটা চাপের মধ্যে পড়ে যুদ্ধটা বন্ধ করতে পারবে। কিন্তু এটা ওরা মানে যারাই করুক, এটা ইরানের মধ্য থেকে তাদের পলিসি মেকাররা করুক, আইআরজিসি করুক, যেই করুক, এই জিনিসটা আসলে উল্টো হয়েছে। মানে এখন গালফ দেশগুলা তারা তাদের জনমত বা তাদের সরকার চলে গেছে আরেকদিকে, এমনকি টার্কি, আজারবাইজান বা এরকম। এর মধ্যে দেখা যাচ্ছে যে ইউরোপিয়ানরা এসে এর মধ্যে ঢুকছে, আগে যেটা ওরা ঢোকেনি। ব্রিটিশরা এটার মধ্যে ঢুকছে, ফ্রেঞ্চরা ঢুকছে, তারা তাদের জাহাজ পাঠাচ্ছে, বলছে হরমুজ প্রণালীকে সিকিউর করতে হবে, বিকজ এটা তো লাইফ লাইন, তা নাহলে ওরা বিপদে পড়েছে। কাতারের এলএনজি বন্ধ মানে আপনার ইউরোপে গ্যাসের দাম বেড়ে গেছে 60%। এই তালিকায় চীনও কি আছে? চীন তো হচ্ছে সবসময় থাকে। আমি যেটা মানে আগের থেকে বলি যে চীন একটা সুপার পাওয়ার, মানে পৃথিবীর বর্তমানে দ্বিতীয় শক্তিশালী সুপার পাওয়ার, অর্থনৈতিকভাবে, সামরিকভাবে। কিন্তু চীন কিন্তু তার সুপার পাওয়ারের দায়িত্ব কখনো পালন করে না। নিকট অতীতে আমরা কখনো দেখিনি যে তার সাথে যার বন্ধুত্ব আছে বা তার যারা অস্ত্র কিনছে, তাদের পিছনে কিন্তু বিপদের সময় চীন কখনো থাকে না। শুধু প্রকল্পের সময় চীন থাকে, তারপরে চীন থাকে না। এই যে ইরানের কাছ থেকে ইরান তার 90% তেল বিক্রি করে চীনের কাছে, কম দামে বিক্রি করেছে। চীন কিন্তু নিয়েছে এই তেল। চীনের প্রায় 15% তেল আসে আপনার ইরানের কাছ থেকে। এখন
চীন দেখবে না আমি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশের সাথে যদি আমি গণ্ডগোলে জড়াই, আরবরাও এটার বিরুদ্ধে চলে গেছে ইরানের, আমি যদি এদের সাথে দৌড়াই, তো ইরান তো এখানে অবধারিতভাবে একটা সংকটের মধ্যে পড়বে। টুডে অর টুমোরো তার সক্ষমতা কমে আসবে, সে চতুর্দিক থেকে ঘেরাও অবস্থার মধ্যে পড়ে যাবে, আইসোলেটেড হয়ে যাবে। চীন কি পরোক্ষভাবে কোনো সাপোর্ট দিচ্ছে? পরোক্ষভাবেও তারা কিছু দিবে না, তার কারণ রাশিয়া দিলেও চীন দিচ্ছে না, এটা এখন দেখা যাচ্ছে। তারা দেখা যাচ্ছে তারা যেমন এই যে মার্কিন প্রেসিডেন্টকে দাওয়াত দিয়েছে এই মাসের শেষে মানে বেজিং সফর করার কথা, তারা ওইটাকে সামনে রাখছে যাতে সম্পর্ক তাদের ব্যবসা বাণিজ্য ঠিক থাকে। তারা আবার আরব দেশের প্রতিনিধি দল পাঠিয়েছে, তারা কথা বলছে, তারা পাকিস্তানের থ্রুতে কথা বলছে যতটুকু জানা যাচ্ছে, যে না ঠিক আছে মানে ওদিক থেকেও যাতে তাদের সাপ্লাইটা পরবর্তীতে ঠিক থাকে। এটা এক ধরনের সুবিধাবাদিতা আপনি বলতে পারেন। আপনি ইরানের সাথে তাদের $400 বিলিয়ন প্রজেক্ট হওয়ার কথা, সেটা তো আলটিমেটলি তাদের হয়তো এরপরে তার এটা হবে না, এরপরে তো কিছু থাকছে না। কিন্তু এর বাইরেও যদি আপনি ধরেন, চীন তো প্রেশার ক্রিয়েট করতে পারত। আমরা যখন স্নায়ুযুদ্ধের সময় কি দেখেছি, যে সোভিয়েত রাশিয়া এবং আমেরিকা দুইটা পক্ষ যখন ছিল, ন্যাটো অ্যান্ড ওয়ারশো, একটা আরেকটা রূপকে প্রভাব বিস্তার করত, ঠেকিয়ে দিত, অনেক জিনিসকে একটা জায়গা পর্যন্ত আসতে দিত, তারপরে দিত না। প্রেসিডেন্ট রিগান অ্যান্ড গর্বাচেভ তারা অনেক কিছু একসাথে করেছে পৃথিবীকে ঠিক করার জন্য, মেনে নিতে হয়েছে। কিন্তু এখন কিন্তু আমরা চীনের এই ভূমিকা আমরা দেখছি না। আগে যখন রাশিয়া ছিল তাও সে করতো, কিন্তু রাশিয়া তো একটু দুর্বল হয়ে গেছে, সে হয়তো এরকম করছে না, কিন্তু চীন কিন্তু আসলে কিছু করছে না। এটা হলো বাস্তব। আলোচনা শুনবো জনাব রুবেল। আপনার কথা শোনার আগে সিরাজুল ইসলাম, আপনার কথা শুনতে চাই। এই যে তেহরানের শাসন ব্যবস্থা যে ক্ষেত্রে যেটা দেখলাম, যে পতন ঘটানোর লক্ষ্যে যে যুদ্ধটা শুরু হলো, সেইটা যেই রেজিম চেঞ্জ, সেই পথে কতটা আসলে যুক্তরাষ্ট্র এগোতে পেরেছে? আমরা যদি যুদ্ধে ইরানকে এবং ইসরায়েলের যে যুদ্ধ, সেই ক্ষেত্রে ইরানকে কি আসলেই ইসরায়েল বা যুক্তরাষ্ট্র দমাতে পেরেছে? ইরানকে আমেরিকা বা ইসরায়েল দমাতে পেরেছে কিনা সেটা তো আমরা কম বেশি দেখতে পাচ্ছি। বিশ্বের সবার আমি মনে করি যে চোখ কান খোলা, গণমাধ্যমে কম বেশি আসছে, আর সামাজিক মাধ্যমগুলোতে এখন অনেক বেশি স্ট্রং, তাতে যথেষ্টই আসছে। তারপরে যদি আমি বলি যে রেজিম চেঞ্জের কথাটা আগে বলি, দেখেন আমেরিকা এবং ইসরায়েল বলেছিল যে ইরানে তারা রেজিম চেঞ্জ করবে। এই রেজিম কথাটা একটা নেগেটিভ কথা, সরকার না বলে রেজিম মানে নেগেটিভ অর্থে বলা হয়। তো এই যে বলাটা, এটা হলো প্রথম একটা অপমান ইরানের জন্য আমেরিকা এবং ইসরায়েলের পক্ষ থেকে। দ্বিতীয় কথা হচ্ছে যে তারা রেজিম চেঞ্জ করার অধিকার রাখে কিনা। পৃথিবীতে কেউ তো ডোনাল্ড ট্রাম্পকে এই মাস্তারি করতে দেয়নি, বলেনি, ডাকেও নি। 2, 3 হচ্ছে যে যদি তারা করতে চায় তো এরকম হত্যা করে, একটা দেশের সর্বোচ্চ নেতা তাকে হত্যা করে ফেলতে হবে। অনেক সেনা কর্মকর্তা, মন্ত্রী, মিনিস্টার তাদেরকে হত্যা করেছে। এগুলো জাস্ট গুন্ডামি, হত্যাকাণ্ড, নাথিং এলস। যদি আন্তর্জাতিক অঙ্গনে যদি এগুলোর বিচার করার মতো কারোর ক্ষমতা থাকতো, তাহলে সবগুলো তো ফাঁসি হওয়া উচিত ছিল। সেক্ষেত্রে ইরানের কতগুলো নেতাকে, কতগুলো কর্মকর্তাকে, মন্ত্রীকে হত্যা করা গেছে, কিন্তু তাদের ভাষায় রেজিম চেঞ্জ করার যেটা, তার কিছুই হয়নি এবং হবেও না, সম্ভব না। আমেরিকা সারা 100 বছর যুদ্ধ করলেও ইরানকে এইভাবে করতে পারবে না। তাহলে কি যুদ্ধ চলতেই থাকবে? সেটা অন্য কথা, আমি আগের আলোচনাগুলো করে আসি। যুদ্ধ তো চলতে থাকবে। ইরান এই যুদ্ধের আগেই ঘোষণা দিয়েছিল যে যদি যুদ্ধ শুরু করে তাহলে এই যুদ্ধ ছোটোখাটো পর্যায়ে থাকবে না, আঞ্চলিক যুদ্ধ শুরু হবে, সর্বব্যাপী যুদ্ধ হবে এবং এটা দীর্ঘমেয়াদী যুদ্ধ হবে। সেই যুদ্ধ করার অভিজ্ঞতা ইরানের আছে, আমেরিকার নেই। এবং আমেরিকা এখান থেকে আর এক রকমের ভয়াবহ অপমানজনকভাবে বিদায় হবে। আফগানিস্তান, ইরাকের যেটা হয়েছে তার চেয়ে মারাত্মক রকমের অপমানজনকভাবে বিদায় হবে ইরান থেকে। কারণ এটা আমেরিকা, এটা ইরাক এবং আফগানিস্তান না, এটা সুসংগঠিত ইরান, যার বিরাট বিস্তৃত ভূখণ্ড রয়েছে, যার বিপুল শক্তির সামরিক বাহিনী রয়েছে, যার জনভিত্তি রয়েছে সরকারের, এবং সেখানে ইরানি জাতীয়তাবাদ রয়েছে, সেখানে শিয়া মাযহাবের একটা আলাদা বিশেষ চেতনা আদর্শ রয়েছে, এবং প্রশিক্ষিত সামরিক বাহিনী রয়েছে, এবং গণভিত্তির 90 লাখ বাসির সদস্য রয়েছে যারা যুদ্ধ করবে জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত। ফলে এখানে সেই যুদ্ধে কি আসলে অন্য কোনো দেশের প্রত্যক্ষ বা পরোক্ষ সহায়তা ইরান পাচ্ছে? এখানে অবশ্যই রাশিয়া এবং চীনের সহযোগিতা পাচ্ছে ইরান, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। অবশ্যই রাশিয়া এবং এখানে চীনের সহযোগিতা পাচ্ছে। চীনের সহযোগিতা পাওয়ার মূল কারণ হচ্ছে এই যুদ্ধে যদি ইরান হেরে যায় তো চীনের পা রাখার জায়গা থাকবে না মধ্যপ্রাচ্যে। বিআরআই আপনি নিশ্চয়ই জানেন যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, যেটা চীনের,
এটা খুব মহাপরিকল্পনা। এই মহাপরিকল্পনার আওতায় ইরান হবে চীনের এই বিয়ারের হাব। সেই হাব হয়ে বামে চলে যাবে আরব হয়ে আফ্রিকাতে, ডানে চলে যাবে আপনার ইউরোপে। ইরান যদি না থাকে, এই সরকার যদি না থাকে, সেখানে যদি আমেরিকার একটা পাপেট গভর্নমেন্ট আসে, তাহলে চীনের সমস্ত পরিকল্পনা মার খাবে। এবং একইভাবে রাশিয়ারও তাই। ফলে এই দুটো দেশের পা রাখার জন্য ইরান হলো জায়গা। ইরানের যদি পতন হয়ে যায়, সেখানে পা রাখতে পারবে না। নট অনলি দ্যাট, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। আপনার সোভিয়েত ইউনিয়নের পতনের পর আমেরিকার নেতৃত্বে যে ইউনিপোলার ওয়ার্ল্ড অর্ডার যেটা গড়ে উঠেছে, এইটার বিপরীতে একটা কাজ হচ্ছে। সেই কাজটা করছে ইরান, রাশিয়া এবং চীন মিলে ত্রিশক্তির একটা বলয় গড়ে উঠেছে। এই বলয় থেকে এখন যদি ইরান ছিটকে যায়, তাহলে ওই বলয়ও থাকবে না। ফলে এতদিন যা করেছে তো সমস্ত সব কিছু চলে যাবে। অতএব এদের ডু অর ডাই অবস্থা আছে এই রাশিয়া এবং চীনের, সেখানে তাদের দুই দেশকে কাজ করতেই হবে। ফলে এখন আমি ইরানকে সহযোগিতা করা ছাড়া এদের সামনে কোনো বিকল্প নেই। জি, আমরা আলোচনা আপনার কাছে আসবো। জনাব রুবেল, আপনি যদি একটু যোগ করেন। আমরা দেখছি যে ইরানের আসলে ডু আর ডাই এই অবস্থায়, এমন অবস্থা আমরা দেখছি ট্রাম্প মধ্যপ্রাচ্যে আরও বেশি সেনা পাঠাচ্ছে, আরও বেশি যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে। এটা কি আসলে যুদ্ধকে দীর্ঘায়িত করার পরিকল্পনা কিনা, নাকি আসলে তাদের যে ক্ষয়ে যাওয়া শক্তি, সেই শক্তিকে আরও বাড়ানোর পরিকল্পনা? ধন্যবাদ। আজ ধরেন এই যুদ্ধটা তো শুরু হয়েছে প্রায় 3 সপ্তাহ হতে চললো, এবং সপ্তাহে গড়ালো। হ্যাঁ, 3 সপ্তাহ হতে চললো। আজকে শনিবারে হয়তো তৃতীয় মানে শনিবার। তো ধরেন এই তৃতীয় শনিবার কিংবা এরকম যে যুদ্ধটা যাচ্ছে একটার পর একটা সময়, যুদ্ধটা খুব দ্রুত জিতে যাওয়ার একটা পরিকল্পনা আসলে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ করেছিল। ফলে যুদ্ধটা যত দীর্ঘায়িত হচ্ছে, আসলে এটা চারদিকে ছড়াচ্ছে একদিকে, আরেকদিকে হচ্ছে অর্থনৈতিক চাপ বাড়ছে এবং আসলে পুরো বিশ্বই একটা মানে বিপদের মুখে আসলে যাচ্ছে, একটা অর্থনৈতিক সংকটের দিকে যাচ্ছে। যদি খুব কম করে বলা হয়, তাহলে একটা বড় অর্থনৈতিক সংকটের দিকে যাচ্ছে। এবং এই যুদ্ধটা এখন হয়তো বেশি সেনা মোতায়েন করা হচ্ছে এইটা প্রতিশ্রুতি দিয়ে যে দ্রুতই আমরা আবার দ্রুতই শেষ করে ফেলবো। এটা দিয়ে যেভাবে আক্রমণটা করা হয়েছিল, ওই একই রকমভাবে আবার আমরা স্থলযুদ্ধ করে দ্রুতই পরাজিত করে ফেলবো, এইটা বলে। কিন্তু এইটা আসলে দ্রুতই শেষ হওয়ার মতো পরিস্থিতি এখনো পর্যন্ত নাই। তেলের দাম অলরেডি সারা দুনিয়াতে অনেক বেশি বেড়ে গেছে। ফলে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে জনমত যুদ্ধের বিপক্ষে, হ্যাঁ, ইসরায়েলে হয়তো পক্ষে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে মানে জনমত হচ্ছে যুদ্ধের বিপক্ষে। এবং সারা দুনিয়াতে এটা সবচেয়ে কি বলা যায় যে নন পপুলার বা আনপপুলার একটা ওয়ার এইটা হচ্ছে এখন। এই যে মানে যুদ্ধ, এমনকি যুদ্ধ কি উদ্দেশ্যে সেটা নিয়ে মার্কিন কর্তা ব্যক্তিরা এক একজন এক এক সময় এক এক রকম কথা বলছেন এবং সেই কথার কোনো মানে মাঝে মধ্যে পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে। হ্যাঁ, এমন কথাও বলছেন যেটা আসলে মানে ধরেন এখানে সিনেটের তারা একটা ভোট মানে নিয়েছে, অনুমোদন নিয়েছেন, কিন্তু ধরেন কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হতে পারত, এরকম পরিস্থিতিও তৈরি হয়েছিল। এবং ইউনিল্যাটারালি আসলে ডিক্লেয়ার করছেন এখানে মার্কিন জনমত কিংবা অর্থনীতি এইগুলোর পরিস্থিতি কী হবে, সামনে মিড টার্ম ইলেকশন, এই সমস্ত জায়গা থেকে আসলে যুদ্ধ কতদিন তারা চালিয়ে যেতে পারবে সেগুলোরও কিন্তু বিবেচনা এই জায়গায় আছে। অন্যদিকে আমি আরেকটা বিষয় একটুখানি বলতে চাই যে চীন কিংবা মানে জায়গা, ধরেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে যদি আমরা চিন্তা করি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র প্রবেশ করেছিল কখন, একেবারে যুদ্ধের শেষের দিকে। এবং যুদ্ধ শেষে সবচেয়ে বেশি লাভবান হয়েছিল কে? মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন সাম্রাজ্যের যে আজকে উত্থান, এই উত্থানটা আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর দুনিয়ায়। এবং ওই সময়ে যা যা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের, যেমন ম্যানুফ্যাকচারিং খাতে আসলে সবচেয়ে বেশি দখল, হ্যাঁ, তার অপেক্ষাকৃতভাবে মানে বিভিন্ন জায়গায় তার একটা করে উত্থানের যে গল্প, মানে প্রবৃদ্ধি অনেক বেশি, এইগুলোই এখনকার আমরা চীনের ভেতরে দেখব। এবং চীনের একজন ওই মানে বিখ্যাত যুদ্ধ বিষয়ক বিখ্যাত ব্যক্তি সুনজু, হ্যাঁ, তিনি সানজু একটা বই লিখেছিলেন যে আর্ট অফ ওয়ার। সেখানে তিনি একটা কথা বলেছিলেন যে আপনি যদি যুদ্ধে না জড়িয়ে জিততে পারেন যুদ্ধে, ওইটা হচ্ছে সবচেয়ে বড় জয়। চীন ওই কায়দায় আসলে লড়ছে। চীন আসলে যুদ্ধে না জড়িয়ে জয়ের পন্থা অবলম্বন করছে এবং যার ফলে আসলে ও ইকোনমিক মাইট দিয়ে আসলে এটা জয়ের জন্য লড়ছে। যেটা আসলে যদি ধরা হয় যে ইরান যুদ্ধে হেরে গেল, সেই ক্ষেত্রে
চীন কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে? চীন কিভাবে অনেকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, মানে নানানভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। আবার এই যুদ্ধটা যদি তৃতীয় বিশ্বযুদ্ধে গড়ায়, যদি এরকম পরিস্থিতি তৈরি হয় তাহলে কি হবে সেটাও বিবেচনা। আপনার রিস্ক এবং মানে অ্যানালিসিস সবসময় করতে হয়, বেনিফিট এবং রিস্ক অ্যানালিসিস সবসময় করতে হয়। এই রিস্ক এবং বেনিফিট অ্যানালিসিস করেই আসলে আপনি সিদ্ধান্ত নেন আপনি যুদ্ধে জড়াবেন কি জড়াবেন না। এখন আপনি হুট করে একটা সিদ্ধান্ত নিলেন আমি যুদ্ধে জড়াবো, কিন্তু এর বেনিফিটের চাইতে যদি আপনার রিস্ক বেশি হয়ে যায় তাহলে সেই যুদ্ধে না জড়ানোটাই হচ্ছে আসলে একটা বুদ্ধিমানের কাজ বলে আসলে সারা দুনিয়ায় মানুষজন মনে করেন। এইটা ট্রাম্পের ক্ষেত্রে এসে আমরা দেখছি যে এমনকি বুশও যখন ইরাক আক্রমণ করে তখন যে ধরনের প্রস্তুতি ছিল, অন্তত কথাবার্তায় একটা সুনির্দিষ্ট বিষয় ছিল, সেটা কিন্তু আসলে এই ট্রাম্পের আমলে আমরা দেখতে পাচ্ছি না। এটা একটা বড় দুর্বলতা বলে আমি মনে করি, যে প্রস্তুতিহীনভাবে একটা যুদ্ধে জড়িয়ে পড়া। ডক্টর জাহাঙ্গীর আলম, আপনার কাছে আসবো যে ইরানের তেল রপ্তানির যে অন্যতম বৃহত্তম টার্মিনাল খাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা হয়েছে, সেটা আসলে কতটা ঝুঁকি বাড়াচ্ছে? এই যে তেলের বাজার নিয়ে আমরা এত কথা বলছি, তেলের বাজার কি আসলে কতটা ঝুঁকিতে পড়লো, বা এই তেলের বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার শঙ্কা আছে কিনা? প্রথমত আমি যে কথাটা বলতে চাই যে এই যে যুদ্ধটা বাঁধিয়েছে আমেরিকা, এটার নৈতিক কোনো ভিত্তি নেই এবং এর মানবিক কোনো ভিত্তি নেই। যেভাবে হঠাৎ করে সর্বোচ্চ নেতা থেকে শুরু করে মানে তার নেতৃত্বে যারা ছিল সবাইকে মেরে ফেলেছে, মানে প্রথম সারির যারা আছে মেরে ফেলেছে, যেভাবে স্কুলে বোমা ফেলে স্কুলের ছোট ছোট বাচ্চাদেরকে মেরে ফেলেছে। শুরুটাই হয়েছিল স্কুল দিয়ে। তো এটার মানবিক কোনো ভিত্তি নেই। আর ট্রাম্প ক্ষমতায় এসেছিল যুদ্ধ না করার কথা বলে, শান্তি স্থাপনের কথা বলে, কিন্তু তিনি অশান্তি স্থাপন করেছেন এবং যেই অশান্তি স্থাপন করেছেন এটা কালক্রমে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। দ্বিতীয়ত যে অর্থনৈতিক যেই সমস্যা, সেই অর্থনৈতিক সমস্যা এটা একটু আগেই বলা হলো। আপনি প্রথমেই বলেছেন যে পেট্রোলের দাম অনেক বেড়ে গেছে। তেলের দাম বেড়ে যাওয়া মানে কি $100, ক্রুড অয়েল $100 ছাড়িয়ে গেছে, $103, $100 ছাড়িয়ে গেছে। কাজে এটার ইমিডিয়েট এফেক্ট যেটা সেটা হলো যে মূল্যস্ফীতি, এবং তার সঙ্গে সঙ্গে যে আরও মূল্যস্ফীতির সঙ্গে সঙ্গে যেগুলো জড়িত, মূল্যস্ফীতি যখন হবে তখন স্বাভাবিকভাবেই আপনার ডিমান্ড কমে যাবে, এবং ডিমান্ড যখন কমে যাবে তখন ইনভেস্টমেন্ট কমে যাবে, এবং এখানে আপনার প্রবৃদ্ধি, আন্তর্জাতিক যে প্রবৃদ্ধি, ওয়ার্ল্ড প্রোগ্রেস, এটা কমে যাবে, এবং সেই সঙ্গে আপনার মানুষের কর্মসংস্থান কমে যাবে। কাজে একটা স্ট্যাগফ্লেশনের দিকে বিষয়টা এগিয়ে যাবে। এবং এর সঙ্গে বিশেষ করে যারা উন্নয়নশীল দেশ, যারা বেশিরভাগ আমদানির উপর নির্ভর করে, যারা স্বয়ংভর নয়, বাংলাদেশের মতো দেশ, তাদের জন্যে অর্থনৈতিক সংকট আরও বেশি হবে। তো সব কিছু মিলে এটা এমন একটা পরিস্থিতিতে সৃষ্টি করছে যেটা আমাদের যদি যত দীর্ঘ হবে ইকোনমিক কস্ট তত বেশি বেড়ে যাবে। এবং এই যে একটা সাধারণ কথা যেটা হয়তো ট্রাম্প এটা যখন যুদ্ধটা শুরু করে তখন এটা চিন্তা করতে পারেনি, কিন্তু এখন হয়তো বুঝতে পেরেছে যে তার নিজের দেশেও এখানে সংঘাত সৃষ্টি হওয়ার মতো উপক্রম হয়েছে, যা মানে স্টেটে স্টেটে আন্দোলন হচ্ছে। ইসরায়েলেও একটা বড় সেকশনের মানুষ তারা অস্বস্তিতে আছে। তো এবং সারা পৃথিবীতে, কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয়টি হলো যে এত বড় একটা আক্রমণ হলো আনপ্রভোকড। দু একটা দেশ, 3-4টা দেশ ছাড়া ক্লিয়ারলি যে একটা নিন্দা করা সেটাও করে নাই। তা কাজেই এই যে উনি যে বললেন যে একটা সারা বিশ্বব্যাপী এটা আমেরিকার একটা গুন্ডামি, তো দেখা যাচ্ছে যে গুন্ডামির পক্ষেই বেশিরভাগ মানুষ, কারণ যেখানে ক্ষমতা, যেখানে অস্ত্রের ভয়, সেখানেই মানুষ নত যেন, এটাই তো প্রমাণ করে। এবং আমাদের যেই আন্তর্জাতিক ক্ষেত্রে যে ইউএন
যে কাজ করার কথা, ইউএন তো কোনো কিছু করছে না। তো যদি ইউএন শক্তিশালী হতো তাইলে হয়তো যুদ্ধটা থামানোর জন্য চেষ্টা করতো। কোথায় যুদ্ধ থামানোর তো চেষ্টা। যাক, এই যে আজকে ইরান একটি আহ্বান জানিয়েছে, অবিলম্বে দুবাই এবং আবুধাবির যে বন্দর এলাকা রয়েছে সেগুলো খালি করার আহ্বান জানিয়েছে। তাদের দাবি মার্কিন সামরিক বাহিনী বেসামরিক স্থাপনায় লুকিয়ে রয়েছে। এই যে আহ্বান, এটা কি আসলে বড় ধরনের হামলার কোনো শিকার হতে যাচ্ছে আবার বেসামরিক এলাকা? এটা তো সবাই করে, মার্কিনিরাও বলে যে আইআরজিসি বা বাসিস বা ওরা আপনার সিভিলিয়ান জায়গাতে স্কুলের পাশে আপনার হাসপাতালে থাকে। এটা একটা কমন জিনিস রে, এটা যুদ্ধের মধ্যে এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে বলতেই থাকে। খার্গ আইল্যান্ডে যেটা আক্রমণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, খার্গ আইল্যান্ড থেকে 90% ইরানের তেল উৎপাদন হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের যে আপনার একটা উভচর আপনার ট্রুপ ক্যারিয়ার আছে, এটা হচ্ছে ইউএসএস ট্রিপলি, যেটা জাপান মানে সাগরের ওখান থেকে রওনা দিয়েছে। 2500 মেরিন সৈন্য ওটার মধ্যে আছে এবং আরও কয়েকটা জাহাজ, সেগুলো মানে 2 সপ্তাহের মতো লাগবে যেতে আর কি। তো এটা ওইখানে শক্তি বৃদ্ধি করছে। তো ওদের হয়তো ধারণা যে এই খার্গ আইল্যান্ডটা যদি মার্কিন যুক্তরাষ্ট্র ওটা আপনার কুয়েতকে বেস ধরে 140 কিলোমিটার দূরে যদি ওইটা দখল করতে চেষ্টা করে বা দখল করে, হ্যাঁ ওরা দখল করতে পারবে, বাট তারপরে কি হবে? ইরান তো বসে থাকবে না, ওর তো এটা কাছে, ওর ওইটা আবারও বলি, ওর হচ্ছে জীবন মরণ সমস্যা, ওর হারানোর কিছু নেই। সবচেয়ে বড় কথা, হারানোর কিছু নেই। তার দেশকে বাঁচাতে হবে বা তার মান সম্মান বাঁচাতে হবে। তাহলে এখন সে কি করবে? সব ধরনের ট্যাকটিক্স ইউজ করবে। ওই আবার বললাম ক্যাওস ট্যাকটিক্স। এখন এটা স্ট্র্যাটেজিটা হয়তো ঠিক নেই, কিন্তু এর ট্যাকটিক্সটা হচ্ছে ক্যাওস ট্যাকটিক্স। এখন এই ক্যাওস ট্যাকটিক্সে ওই আশেপাশে যে দেশগুলোর আপনার মার্কিন ঘাঁটি আছে সেগুলোর ব্যাপারে ভয় দেখাবে। তা নাহলে ও করবেটা কি? ও এইটা করবে। কিন্তু আমি আবারও বলি যে প্রথম দিকে যদি এই আরব দেশগুলোকে, এই যে টার্কিতে মিসাইল মারা, আজারবাইজানে মিসাইল মারার কোনো দরকার ছিল না, এগুলো দরকার নাই। এই যে সিরাজ যেটা বলছিল যে আফগানিস্তানে যেটা মার্কিনিরা পারে না, একসময় ব্রিটিশরা পারে না, আফগানিস্তানের টপোগ্রাফি বা আফগানিস্তানের পক্ষে কিন্তু অনেক জিনিস ছিল। পাকিস্তানিরা আফগানিস্তানকে, চাইনিজরা ওদের বর্ডার আছে, অনেক কিছু হেল্প করছে। হ্যাঁ, ইরানের ক্ষেত্রে ব্যাপারটা দাঁড়িয়ে যেতে পারে অন্যরকম, তার কারণে এখানে তেল আছে, আফগানিস্তানে তেল ছিল না। আপনি এই হরমুজ প্রণালী রক্ষা করার জন্য, শুধু তো হরমুজ না, আপনি শুধু ইরান কেন, এই যে মধ্যপ্রাচ্যের দেশগুলো মানে মুসলিম যে দেশগুলো আছে, আপনি সবগুলা বিপদে পড়বে। এখানে আপনি সব অন্য আবেগ তারপরে বিশ্লেষণ বাদ দেন, রাজনীতি বাদ দেন, আপনি দেখেন আলটিমেটলি কি হচ্ছে। আপনি ইরানও বিপদে পড়ছে, এই যে মুসলিম দেশগুলো ব্লকগুলো সবাই বিপদে পড়ছে, যারা হচ্ছে পৃথিবীর তেল দেয়, সেটার উপরে পৃথিবীর টিকে থাকে। আর চীনের কথা বলছেন, চীন হচ্ছে একমাত্র পরাশক্তি যার নিজস্ব কোনো জ্বালানি নেই, সে হচ্ছে জ্বালানি নির্ভর। রাশিয়ার জ্বালানি আছে, আমেরিকার জ্বালানি আছে, সুতরাং চীনের জ্বালানি যেভাবেই হোক দরকার। আচ্ছা, সারা আমাদের দরকার, পাকিস্তানের দরকার, ভারতের দরকার, সবাই দরকার, এখন ইউরোপের দরকার। তাহলে কি সবাই এই জায়গাটা পুরোটা কি আগুন জ্বলবে না? কিন্তু হরমুজ যদি বন্ধ থাকে আসলে লাভবান হবে কারা? কে লাভবান হবে? লাভবান তো একমাত্র হতে পারে রাশিয়া, লাভবান হতে পারে, আর আমেরিকা লাভবান হতে পারে। আর কে হবে? আপনি এই দুটো দেশ ছাড়া আপনি এখানে ওই দুটো দেশ কি একলা নিজেরাই শুধু থাকবে দুনিয়াতে? আপনি অন্য দুনিয়া চলতে হবে, তো সবাইকে চলতে হবে, ইউরোপকে চলতে হবে। আপনার এই চীন হচ্ছে আপনার কি পৃথিবীর প্রোডাকশন হাউস, তার তো কলকারখানা চালাতে হবে, আপনার সবাইকে এই করতে হবে। এখন আপনি কি করবেন? এইটা আপনার যেই কথাগুলো বলা হচ্ছে যে শুধুমাত্র ইরান, কেউ বলছে ইরান এরকমভাবে রক্ষা করবে, এই করবে, কেউ বলছে না আমেরিকা খেয়ে ফেলবে ইরানকে, সবাই শেষ করে ফেলবে। আপনি সব বাদ দেন, সব কিছু বাদ দেন, ক্ষতিটা তো হচ্ছে ওখানে, আপনি সেটা ধরেন। আপনি তো গালফ কান্ট্রিগুলোরও ক্ষতি হচ্ছে। আপনি ধরেন এই যে ইরান যে মারছে আপনার, ওদের যে রিফাইনারিগুলোতে মারছে, এটা কি বলেন আপনি? ও কেন রিফাইনারিগুলোতে মারছে? ও বলছে যে হ্যাঁ আমি কাউকে তাহলে ব্যবসা করতে দিব না, আমাকে যদি শেষ করে আমি সবাইকে নিয়ে শেষ করব। তাহলে কি আপনি এই যে সিরাজ যে কথাগুলো বলছে, তাহলে কি আপনি বিআরআই প্রজেক্ট করতে পারবেন? পারবেন তো না, চীনও পারবে না করতে। ও কাকে নিয়ে করবে তখন? মানে ওই জায়গাতে করবে কি? রাশিয়াও করবে কি? আপনি তো ওই জায়গাটাকে রাখতে হবে সবাইকে। এখন এই জায়গাটা রাখার জন্য কে কি করবে? এখন এই রেটরিকগুলো বন্ধ করে সেন্সে আসা দরকার। এখন যেটা ধরবেন যে এ যে পাল্টা দিচ্ছে, আছে আমেরিকা ওইখানে গিয়ে বম্বিংটা করলো, আপনার ওখানে বলছে মিলিটারি টার্গেট দিচ্ছে, এবং সে আবার বলছে যে আমি ডিসেন্সির থেকে আপনার ওই কি বলে ওই তেলের ইয়েতে করি, মানে রিফাইনারিগুলোতে করি। আচ্ছা ঠিক আছে, আপনি ডিসেন্সি থেকে করেননি, ভালো কথা, সেটা ওনারা বলতেই পারেন, কিন্তু আলটিমেটলি পুরো এলাকাটাকে জ্বালিয়ে দিয়ে আপনার কি লাভ হবে? কার লাভ হবে? ইরানেরও লাভ হবে না, সৌদি আরবেরও লাভ হবে না, ইউরোপেরও লাভ হবে না, চীনেরও লাভ হবে না।
পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ কারো লাভ হয় না, আমরা ডুবে যাব। ওই যে উনি বলতেছিলেন আমাদের মতো দেশগুলো ডুবে যাবে, আরব দেশগুলো যদি না থাকে আমাদের জনশক্তি কোথায় যাবে? জি, আমরা লাভ লাভ প্রসঙ্গে একটু আলোচনা করতে, জনাব রুবেল আপনি যদি একটু যোগ করেন। আমরা দেখছি ইসরায়েল বলছে তারা সামরিক অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে, যদিও নৈতিক জয়ের দাবি করছে ইরান। আসলে কার লাভ কার ক্ষতি বেশি হচ্ছে এই যুদ্ধে? ধন্যবাদ। প্রথমে তো বলি যে নৈতিক আর মানে সামরিক কিংবা অর্থনৈতিক দুইটার ভেতরে একটা পার্থক্য থাকে। আপনি নৈতিক জয় অর্জন করেও সবচেয়ে ক্ষতিগ্রস্ত হতে পারেন অর্থনৈতিকভাবে, সামরিকভাবে। আবার কখনো কখনো আপনি নৈতিকভাবে পরাজিত হয়েও এটা অর্জন করতে পারেন। ফলে দুই মাপার মাপকাঠিগুলো আলাদা। মানে ধরেন একটা, এটা তো বলতেই পারি আমরা যে মার্কিন যুক্তরাষ্ট্রের আসলে নৈতিক পরাজয় ঘটেছে যখন শেখ হাসিনাকে ওইভাবে হত্যা করেছে। এটা তো আসলে মানে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে করা হয়েছে, ফলে তার নৈতিক পরাজয় ঘটেছে, এটা বলতে পারি আমরা। কিন্তু আবার মার্কিন যুক্তরাষ্ট্র ওইখানে যখন মানে আক্রমণ করছে, ইরানের বিভিন্ন ধরনের যে শাসকদের একটা বড় অংশ তাদেরকে আসলে ওইখান থেকে প্রায় সরিয়ে দিয়েছে, এই তাদের মৃত্যু হয়েছে অনেকের। এই যে ঘটনাটা, কিংবা ওইখানে শিশুদের যে মৃত্যু হয়েছে, এখানে যে পুরো দুনিয়া জুড়ে যে তাণ্ডব হচ্ছে, মানে ইরানও পাল্টা আক্রমণ করছে এবং উপসাগরীয় দেশগুলোতে আক্রমণ করছে, সেখানে মানে আবার ধরেন এমনকি ইসরায়েলে যে আক্রমণ করছে, তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা? যদি আপনি হিসাব করে দেখেন তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আসলে আরব ইসরায়েলিরা। কারণ হচ্ছে ওইখানে মুসলমানরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। কারণটা কি? কারণটা হচ্ছে যে তাদের জন্য শেল্টার নাই। ওইখানে ইহুদিদের জন্য যত শেল্টার আছে হচ্ছে 5,000-এর বেশি, আর ওই পুরো মুসলিম জনগোষ্ঠী, আরব ইসরায়েলি জনগোষ্ঠীর জন্য শেল্টার আছে মাত্র 37টা। তাদের জন্য কোনো শেল্টার নাই। ফলে তারা আসলে যখন ওই গোলা নিক্ষেপ করা হচ্ছে, সেটা কার গোলা সেটা কিন্তু আসলে ডিফার করে না, কালার ডিফার করে না। কি কালারের গোলা এসে আপনার গায়ে লাগলো সেটার উপরে আপনার কম বেশি ব্যথা লাগে না। ফলে ওই জায়গায় আবার তারাও সাফার করছে। কিংবা মানে যদি অন্যভাবে দেখেন যে আসলে এই যুদ্ধটা যদি আরও বেশি মানে স্পাইরালিং হয়, মানে যদি একটার পর একটা জড়াইতে থাকে, মানুষকে আরও জড়াইতে থাকে, আরও দেশকে জড়াইতে থাকে, তাহলে এটা তো আসলে এমন একটা জায়গায় যাবে যে আসলে এটা আমরা কেন শুধু সারা দুনিয়া ধুকে ধুকে মরবে। আমরা দেশ হিসাবে যেমন ক্ষতিগ্রস্ত হব, মানুষ হিসাবে ক্ষতিগ্রস্ত হব, সারা দুনিয়ার প্রকৃতি এবং মানুষ উভয়ই আসলে একটা বিরাট ক্ষতিগ্রস্ত হবে। সেই জায়গায় কি বাংলাদেশও ক্ষতির মধ্যে পড়বে? অবশ্যই বাংলাদেশ বিরাট ক্ষতির ভেতরে পড়বে। ইতিমধ্যেই আমরা মানে যদি দেখেন আপনি যে তেলের মূল্য তো আমাদের এখানেও বাড়ে শুরু করেছে, এবং এটার অর্থনৈতিক প্রভাব পড়বে। বাংলাদেশ এমনিতেই ইকোনমির দিক থেকে এখনো পর্যন্ত আমরা পুরোপুরিভাবে মানে ক্ষত সারিয়ে খুব স্ট্রং জায়গায় নাই। ফলে বাংলাদেশের জন্য এটা আরও আমরা নতুন করে ইনভেস্টমেন্ট এবং অন্যান্য জিনিসের যে চিন্তা করছি, সেইখানে একটা বড় ধরনের জায়গা বা বড় ধরনের হুমকি বলা যেতে পারে এটা, যদি এটা আসলে আরো প্রলং করে। সবচেয়ে বড় কথা হচ্ছে একটু মানে করি যে আপনি ধরেন মধ্যপ্রাচ্যের দেশগুলা পুরোটা সিকিউরিটি নষ্ট হয়ে গেছে, আপনি যে কারণে নষ্ট হয়ে গেছে। আমাদের প্রায় 50-60 লাখ লোক শ্রমিক ওখানে থাকে, আমাদের রেমিটেন্স দিয়ে আমরা চলি। বাংলাদেশে তো আর কিছু নেই, এক রেমিটেন্স আর গার্মেন্টস। এখন ওরা বেকার হয়ে যায়, অর্থনীতি ওদের ধ্বংস হয়, আমাদের এই লোকগুলো ফেরত আসলে আমরা চলবো কি দিয়ে? সেটা তো বড় ধরনের হুমকি, মানে প্রায় 1 কোটি আর কি, মানে ওইগুলো তো অন্য দেশ মিলে 60 লাখ হচ্ছে মধ্যপ্রাচ্য। এরা চলে আসলে আমরা চলবো কিভাবে? জি, আর জনাব সিরাজুল ইসলাম আপনি যদি একটু যোগ করেন। আমরা যেটা দেখছি মধ্যপ্রাচ্যকে মার্কিন ঘাঁটি মুক্ত করার জন্য বরাবর চেষ্টা চালিয়ে যাচ্ছে তেহরান, কিন্তু এই যে খুঁজে খুঁজে মার্কিন ঘাঁটিতে হামলা করা কিংবা এই যে প্রভাবটা পড়ছে, নিশ্চয়ই এই যে ট্যুরিজমের ক্ষেত্রে দুবাই কিংবা কাতার বড় একটা দেশ, তাদের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি। বিশেষ করে আমাদের যারা প্রবাসী শ্রমিক রয়েছেন, প্রায় 60 লাখ প্রবাসী শ্রমিক। এই যে ইরানের এখন পর্যন্ত যে হামলাগুলো করছে, আসলে তারা কি তাদের শেষ পর্যন্ত সফল হতে পারবে? ইরান সফল হতে পারবে কিনা, শেষ পর্যন্ত সফল হতে পারবে কিনা এই প্রেডিকশন করাটা তো টাফ, কঠিন। কারণ যুদ্ধের প্রতি মুহূর্তে গতি প্রকৃতি পাল্টায়, বদলায়, এবং আজকে যে পরিকল্পনা নিয়ে আপনি আছেন, কালকে বা কিছুক্ষণ পরে যে সেটা পাল্টে যাবে না প্রতিপক্ষের হামলায়, প্রতিপক্ষের চালে, তার নিশ্চয়তা দেওয়া যায় না। অতএব এই প্রেডিকশন করা যাবে না। বাট ইরান যে টার্গেট নিয়ে আগাচ্ছে, এটা কোনো মতেই কোনো আবেগের বিষয় না, এটা কোনো বিবেচনাহীন কাজ না, এবং কোনো ক্যালকুলেশন ছাড়া আন্দাজে অন্ধকারে পাগলের মতো ক্ষেপণাস্ত্র মারছে, ওখানে মারছে, সেখানে মারছে, এই দেশে মারছে, সেই দেশে মারছে, ব্যাপারটা কিন্তু মোটেই তা না। ডেফিনেটলি ক্যালকুলেটিভ যুদ্ধই করছে ইরান, এবং ইরান যে কৌশলে এগিয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার প্রভাবটাকে চিরতরে
মানে একদম নস্যাৎ করে দেওয়ার একটা চেষ্টা তাদের টার্গেট। এটা হলো প্রথম। যদি চিরতরে নাও হয় তাহলে অন্তত এই যুদ্ধের পর যাতে মধ্যপ্রাচ্যে তার লাগামটা টানা যায় সেই ব্যবস্থা করার চেষ্টা করছে, এবং সেই জায়গায় এখন পর্যন্ত সফল ইরান। এই কারণে বলছি যে মধ্যপ্রাচ্যে যত দেশে আমেরিকার ঘাঁটি আছে তার প্রত্যেকটা ঘাঁটি এই মুহূর্তে অন্ধ। তার যে সিস্টেমগুলো ছিল সেই সিস্টেমগুলো সব শেষ করে দিয়েছে ইরান। এটা কোনো মানে বাহুল্য কথা না, এবং মানে অনেকটা বলে না যে এটা আবেগে ইরানকে মাথায় নিয়ে নাচছে, নট দ্যাট, দে আর ডুইং দ্যাট। এবং শুধু তাই না, আপনি এই পর্যন্ত কোনো ইতিহাসে সম্ভবত নেই যে আমেরিকার 7টা KC-135 মডেলের বিমান বিধ্বস্ত হয়েছে অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমেরিকার কোনো যুদ্ধের ইতিহাসে নেই। F-15 যুদ্ধ বিমান কোথাও বিধ্বস্ত হয়েছে আমেরিকার সম্ভবত ইতিহাসে নেই। 3rd প্যাট্রিয়ট সিস্টেমগুলো সব ধ্বংস করে দিয়েছে ইরান, কোথাও আমেরিকার ইতিহাসে নেই। কাতারে যে সেন্টকমের যে হেডকোয়ার্টার ছিল সেখানে যে র্যাডার সিস্টেম ধ্বংস করেছে, পৃথিবীতে মাত্র 6টা আছে, তার একটা কাতারে, সেটা ধ্বংস করে দিয়েছে। বাহরাইনে 5ম নৌবহরের যে ঘাঁটি, সে ঘাঁটি এখন মারাত্মকভাবে অকেজো। এবং এই যে আমাকে একটু বলতে দেবেন, হ্যাঁ শিওর, আরব দেশগুলোর বিভিন্ন জায়গায় জায়গায় যে খুঁজে খুঁজে ক্ষেপণাস্ত্র ড্রোন মারা হচ্ছে, কেন মারছে? এই সমস্ত জায়গায় মার্কিন ঘাঁটি থেকে পালিয়ে মার্কিন সেনারা পালিয়ে আত্মরক্ষার চেষ্টা করছে এবং সেখানে অর্গানাইজ হওয়ার চেষ্টা করছে, এবং ওখান থেকে তথ্যগুলো ইরান পাচ্ছে এবং সেখানে টার্গেট করে হামলা চালাচ্ছে। তার মানে দাঁড়াচ্ছে যে ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে মার্কিনিরা মহাবিপর্যয়ের ভিতরে, নট অনলি আমেরিকা, ইসরায়েল অলসো, এগুলো যুদ্ধের ক্যালকুলেশন এখনকার পর্যন্ত ইনফরমেশন এবং পরিসংখ্যান কেমন। সেক্ষেত্রে ইরান যে টার্গেট নিয়ে এগিয়েছে বা কাজ করছে, ইরানের টার্গেট ছিল যুদ্ধ যদি হয় তাহলে আঞ্চলিক পর্যায়ে যুদ্ধ ছড়িয়ে যাবে, সেটা অলরেডি হয়েছে এবং আরও হবে। এখনও কিন্তু শুরু করেনি ইয়েমেনের হুতিরা, এখনও ইরাকিরা পুরোপুরি শুরু করেনি, এখনও হিজবুল্লাহ শুরু করেনি, হামাস এখনও চুপচাপ এখনও করেনি। এবং হিজবুল্লাহকে ভাবার কোনো কারণ নেই যে হিজবুল্লাহ ধ্বংস হয়ে গেছে। হিজবুল্লাহ শুধুমাত্র শীর্ষ নেতৃত্ব এলিমিনেট হয়েছে, তাদের কিন্তু সামরিক সক্ষমতা যায়নি। আচ্ছা, আর ইরান তো আছেই। এবং এখানে রুশ ভাই বলছিলেন যে আফগানিস্তানের যে ঘটনা, সেখানে চীন পাকিস্তান বিভিন্ন জায়গা থেকে হেল্প পেয়েছে, ইরানও পাবে। ইরানের সাথে স্থল এবং সমুদ্র বলতে 15টা দেশের সীমানা আছে। কিন্তু কেউ কেউ তো অভিযোগ করছেন যে ইরান আমি হয়তো বলি, এক ঘরে হয়ে পড়তে পারে। নো, ইম্পসিবল। এক ঘরে যদি হতো তাহলে আরবরা এতদিন ইরানের বিরুদ্ধে যুদ্ধ করত। বরং ইরান এই মুহূর্তে কূটনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সামরিকভাবে সমস্ত দিক দিয়ে খুব ভালো পজিশনে আছে। আচ্ছা, একটা এখানে এই দেই, আমি একটু শেষ করি রুশ ভাই, ফিডার দেই। খুব ভালো পজিশনে আছে। কারণ আরবরা যদি ইরানের বিরুদ্ধে খেপে যেত তাহলে এতদিন যুদ্ধ শুরু করতো, তারা শুরু করেনি, বরং তারা চুপ। এবং তারা চাচ্ছে সিচুয়েশন যা তার থেকে পরিষ্কার হয়, তারা চাচ্ছে যে আমেরিকা এখান থেকে বিনাশ হোক। কারণ এখানে কারণ আছে, বিনা কারণে, এটা আবেগী কথা না। তারা চাচ্ছে কেন? যে আমেরিকা এদেরকে নিরাপত্তা দেওয়ার কথা বলে ঘাঁটি করেছিল, আমেরিকা নিজেদের সেই ঘাঁটি রাখতে পারছে না টিকিয়ে, সেই ঘাঁটির নিরাপত্তা দিচ্ছে। নট অনলি দ্যাট, আরবরা এখন ভাবছে যে আমেরিকা আমাদের নিরাপত্তা দেবে বলেছিল, সেই আর আমেরিকার নিরাপত্তা আমাদেরকে দিতে হচ্ছে এখন। ফলে আমি এক সেকেন্ডে শেষ করে দেবো এখন। ফলে ইরান যেদিকে এগিয়ে যাচ্ছে, আমেরিকা মধ্যপ্রাচ্যে বিপর্যয়ের মধ্যে আছে, এবং আরবরা এটা চোখের সামনে দেখছে যে আমেরিকা কন্ট্রোল করতে পারছে না। সো এই তাজা দেখা যাচ্ছে গায়ে গতরে অনেক ফুলো ফাঁপা, কিন্তু ভিতরে আসল জিনিস। এটা নিয়ে এক মিনিট বলতে চান যে না, এটা একটা জাস্ট ফিলার দেওয়ার জন্য 12 তারিখে আপনার জাতিসংঘ যে আপনার রেজুলেশনটা পাস হয়েছে, সেখানে কিন্তু এই গালফ কান্ট্রিগুলোতে ইরানের হামলা বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। মজার ব্যাপার, সেটা বড় ব্যাপার না, মজার ব্যাপারটা হচ্ছে ওই মিটিংয়ে চীন এবং রাশিয়া দুজনেই অনুপস্থিত ছিল, মানে ভেটো দেওয়া তাদের সুযোগ ছিল। অনুপস্থিত কারণ হচ্ছে বিরতি তারা ছিল না। এটার কারণটা হচ্ছে যে এটার অন্য একটা ডাইমেনশন, এটা নিয়েও কথা উঠতেছে যে এরা কি তাহলে চাচ্ছে যে মধ্যপ্রাচ্যটা পুরোটাই এরকম অবস্থার মধ্যে থাকুক যাতে এরা সবাই মিলে আপনার সুবিধাটা নিতে পারে। তারা চাচ্ছে মধ্যপ্রাচ্যটা এরকম থাকুক, বাট
এখান থেকে সুবিধা এক পর্যায়ে নেবে, চীন নেবে। চীনের, আমি তো বললাম একটু আগে যে চীনের স্বার্থ আছে এবং মহাস্বার্থ, ওই স্বার্থ চলে গেলে চীন আর কখনো পাবে না, তারা হয়তো ফলে পরোক্ষভাবে- চীনকে কাজ করতে হবে। জি, ডক্টর জাহাঙ্গীর আলম, আপনি যদি একটু বিষয় যোগ করতে চান। আমরা যেটা জানি যে হরমুজ প্রণালী বন্ধ, প্রায় তেল আসছে না, কিন্তু আজকে একটা ইতিবাচক খবর হচ্ছে ইরানের অনুমতি পেয়ে ভারতগামী 2টি জাহাজ হরমুজ প্রণালী পার হয়েছে। বাংলাদেশও কি আসলে সেভাবে, কিংবা যারা এই সপক্ষে কিংবা অন্য কোনোভাবে একেবারে মার্কিন পক্ষ নয়, তারা কি এভাবে আসলে তেল নিয়ে আসতে পারবে? সবচাইতে দুঃখজনক হলো বাংলাদেশ আমেরিকার কাছে আবেদন জানিয়েছে যে রাশিয়া থেকে তেল কেনার জন্য, করতে পারি কিনা। একটা স্বাধীন রাষ্ট্র অন্য একটা দেশের কাছে আবেদন জানাবে, অনুমতি চাইবে, এটা আমি খুব ভালোভাবে দেখি না। দ্বিতীয় কথা হলো যে একটু আগে আমি যেতে চাই ওনাদের আলোচনাটা। দেখেন, ইরান কিন্তু এই কথা বলে নাই যে বন্ধু রাষ্ট্রগুলোকে সে আক্রমণ করছে, তারা তাদেরকে বন্ধু রাষ্ট্রই বলছে যে তাদের আমেরিকার স্থাপনা যেখানে যেখানে আছে সেখানে। এখন কিছু এদিক সেদিকও হয়েছে, হয়নি তা না, যুদ্ধ হতেই পারে। হ্যাঁ, আমেরিকান স্থাপনার এই কথাটাই কিন্তু তাদের ব্যাখ্যাটা এইটাই। আর তৃতীয় কথা হলো আমার অর্থনৈতিক। এই যে হরমুজ প্রণালী বন্ধ করে দিল, তার অর্থ হলো যে বেছে বেছে দু একটা দেশের জাহাজ পারাপার করতে সুযোগ দেওয়া হচ্ছে, বাকিটা তো বন্ধ। যে কারণে তেলের দাম $100, ক্রুড অয়েল যেটা, ছাড়িয়ে গেছে। $100 ছাড়িয়ে গেছে। এখন এই ক্ষেত্রে দেখা যায় যে যদি আপনার ইনফ্লেশনটা যদি তেলের দাম যদি 10% বাড়ে, তাহলে ইনফ্লেশনটা 0.4 থেকে 0.5, মানে 1/2% বেড়ে যেতে পারে। আর যেই আয়ের প্রবৃদ্ধি, এটা 1 থেকে 2% বিশ্বের কমে যেতে পারে। কিন্তু আমরা তো সংকট চিন্তা করে এক ধরনের রেশনিং করছিলাম, কিন্তু আজকে বাংলাদেশের অবস্থা, তাহলে বাংলাদেশের অবস্থা কি? রেশনিং করছিলাম, রেশনিং হয়তো তুলেও দিচ্ছে, কারণ বাংলাদেশে যে তেল মজুদ আছে এটা হয়তো সরকার মনে করছে যে এখন হয়তো কয়েক সপ্তাহ চলার জন্য পর্যাপ্ত। মিনওয়াইল তেল তো আসছে, বাংলাদেশের তেলের উপরে কিন্তু নিষেধাজ্ঞা নাই, জাহাজ পারাপারে কোনো নিষেধাজ্ঞা ইরান দেয়নি। এখন আমাদের অন্যান্য সমস্যা আছে। এক হলো যে আমরা যেটা আমদানি করি, আমদানির উপর প্রভাব, যেটা রপ্তানি করি গালফ কান্ট্রিগুলোতে সেটার উপরে প্রভাব, এবং 3 নম্বর হলো যে রেমিটেন্স। এখন আমদানি যেটা করি, আমদানি দুটো, একটা হলো তেল আর একটা হলো ফার্টিলাইজার। প্রায় 40% ফার্টিলাইজার, ইউরিয়া ফার্টিলাইজার আমরা গালফ কান্ট্রিগুলো থেকে আমদানি করি। তো ইমিডিয়েটলি এগুলোর উপরে প্রভাব, নেতিবাচক একটা প্রভাব পড়ছে। আর আমরা যে রপ্তানি করি, সেই রপ্তানিও প্রচুর রপ্তানি করি, কৃষিজাত পণ্য, সবজি থেকে শুরু করে গার্মেন্টস, এবং আপনার পাদুকা থেকে শুরু করে মাছ, সব কিছুই আমরা রপ্তানি করি আরাবিয়ান কান্ট্রিগুলোতে। তো এটা একটা বড় নেতিবাচক প্রভাব, কারণ এখন তো আর আদান প্রদানটা ভালো চলতেছে না। আর তৃতীয়ত হলো যে রেমিটেন্স, কারণ রেমিটেন্স আয়ের একটা বড় জায়গা হলো গালফ কান্ট্রিগুলো, এবং সেখানে আসা যাওয়া, ওখান থেকে আসা, এখান থেকে যাওয়া, এটা তো অনেকটাই প্রায় বন্ধ হয়ে আছে। তো এটার উপরে ইমিডিয়েটলি একটা নেতিবাচক প্রভাব পড়বে। তাতে করে আমাদের ইনফ্লেশনটা, এখন ইনফ্লেশন রেট এখন কত, গত মাসে মানে ফেব্রুয়ারিতে কত ছিল? ফেব্রুয়ারিতে ছিল 9.13, এটা ছিল আমার জেনারেল ইনফ্লেশনটা। আর খাদ্য ইনফ্লেশন ছিল 9.30, মানে 9.3। তো এটা একটা গত 4-5 মাসের মধ্যে এটা হলো সর্বোচ্চ ইনফ্লেশন রেট, এবং আমাদের আশপাশের যে দেশগুলো আছে এগুলোর চাইতে সবচেয়ে বড় ইনফ্লেশন। একটা যেখানে আমরা অনেক ঘাটতিতে আছি, অনেক পণ্যের জন্য অনেক ঘাটতিতে আছি, সেখানে ইনফ্লেশনটা এইভাবে বেড়ে যাওয়া, এর অর্থ হলো এই যে অর্থনীতিটা ইমিডিয়েটলি একটা রিসেশনে যাবে।
যাবে। এবং গত 2-3 বছর ধরে আমাদের যে গ্রোথ, সেটা গ্রোথটা কিন্তু কম, বেশি না। আগে যেরকম হাই গ্রোথ ছিল, এখন আর হাই গ্রোথ বলা যায় সেই না, ক্ষেত্রে একটা আরেকটা medium। হোঁচট খাওয়ার সম্ভাবনা রয়েছে। জনাব ব্রুস, আপনি যদি একটু আমাদেরকে বলেন, আমরা তো যুদ্ধটা যদি বিশ্লেষণ করতে চাই, আমরা মার্কিনিরাও কাজ করছে, ইরানিও তারা হামলা পাল্টা হামলা চালাচ্ছে। যুদ্ধের ক্ষেত্রে যদি ভুল ধরা হয়, মার্কিন কিংবা ইরান, কে কোন ভুলগুলো করছে? আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সামরিক শক্তি দিয়ে টেকনোলজিতে তো কাউকে তুলনা করলে চলবে না। ইরান যেটা করছে, আপনি যদি, আমি আবারও বলছি যে স্ট্র্যাটেজি, এটা আমেরিকাতেই বলা হয়েছে। আমেরিকান মানে আপনার সাংবাদিকরা, আপনার জেনারেলরা, রিটায়ার্ড জেনারেলরা বলছেন যে আমেরিকান স্ট্র্যাটেজিটা এখানে বোঝা যাচ্ছে না, অবস্কিউর। মানে ওদের একটা তো ওই যে উনি যেটা বলছিলেন যে আগে যখন একটা যুদ্ধ হচ্ছে তারপরে তো একটা অবয়ব ছিল যে আমি কি করব, এটার মধ্যে নাই। আচ্ছা, ইরানের সমস্যা কি? ইরানের সমস্যা হচ্ছে ওর মানে সম্পদ কি ওর। এখন আপনি যে কনভেনশনাল যে মানে যে শক্তি আছে, আপনি ইসরায়েলি এয়ারফোর্স, মার্কিন এয়ারফোর্স, এদের তো কনভেনশনাল শক্তিগুলোকে শেষ করে দিয়েছে। আপনি ওদের এয়ার ডিফেন্স সিস্টেম নাই, এয়ারফোর্স বলতে গেলে নন এক্সিস্টেন্স। তারপরে নেভির এতগুলো জাহাজ ডুবিয়ে দিয়েছে, ক্যান্টনমেন্টগুলো আপনার অবকাঠামোর মধ্যে গিয়ে বোমা ফেলতেছে। তাহলে আপনি করবে কি? এরকম ক্ষেত্রে একটা দেশ কি করে? আপনি চিন্তা করেন, মানে এ হলো এত বড় একটা ভালুক, আর এ হলো ছোট একটা আপনার ধরেন খরগোশ, তো ও কি করবে? ও দৌড়াবে। ভালুক তো এরকম নড়বে আর ও দৌড়াবে এদিক ওদিক দিয়ে। অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার যেটাকে বলে। এখন অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার চালানোরও একটা শেষ আছে। আপনি একটা দেশ তার সক্ষমতা নিয়ে কত দূর যেতে পারবে? ধরেন গেল, অনেক দূর পর্যন্ত গেল, হিট অ্যান্ড রান যেটাকে বলা হয়, করতে 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 গেল। তারপরে কি? মূল ব্যাপারটা হচ্ছে, আমি সেই জায়গাটায় আসি, কে ভুল করছে সেটা বড় ব্যাপার না, ভুল সবাই করছে। সবচেয়ে বড় ব্যাপার রুল বেসড অর্ডার, যেটার উপরে পৃথিবী চলে এসছে এ পর্যন্ত। এই গত মানে প্রায় 2-3 বছর থেকে আমরা দেখছি যে এটা মানছে না কেউ, এটার থেকে বেরিয়ে আসছে, যে যার মতো করে কাজ করছে। আজকে ধরেন এই দেশটাকে আক্রমণ করছে, এখন যদি আরেক দেশ বলে, আমি ইন্ডিয়া যদি বাংলাদেশের একটা অংশ দাবি করে বলে আমি এটা তোমার চাই, আপনি তখন কোন যুক্তিতে বলবেন যে সে ঠিক না? সেও এখানে একটা কিছু বলতে পারে। কারণ ইউক্রেনে যে রাশিয়ানরা আক্রমণ করছে, তাহলে ওইটাও জায়েজ বলতে পারে সবাই। মানে ব্যাপারটা দাঁড়িয়ে যাচ্ছে এরকম। সবচেয়ে যেটা চিন্তা করেন, যেটা আশঙ্কার বিষয়, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, ধরেন কাতার, ইউএই, তারপরে বাহরাইন বা এই সমস্ত দেশগুলো একসময় সেফ হ্যাভেন হিসাবে পৃথিবীতে তৈরি হয়েছে, শুধু ট্যুরিজমের জন্য না, যে বিনিয়োগের জন্য। তারপরে এগুলা ট্রানজিট হাব, এই যে ট্রান্সপোর্টেশন ট্রানজিট হাব। একসময় করাচি ছিল ট্রানজিট হাব, আফগান যুদ্ধের আগে, মানে যখন সোভিয়েত রাশিয়া আফগানিস্তানে অ্যাটাক করে তার আগে কিন্তু করাচি ছিল। সেই ক্ষেত্রে এখন ও যখন আফগান যুদ্ধ শুরু হলো, ওটা নিয়ে গেল দুবাইতে। আচ্ছা, এখন তো এগুলা আপনি যত কিছুই ধরেন, যুদ্ধ বন্ধ হয়ে গেল, কথার কথা বন্ধ হয়ে গেল, আপনি সবকিছুই করলেন, তারপরে কি হবে? কিছুটা অ্যাসিমেট্রিক ওয়ার, এটা সেটা চলতে থাকবে। আজকে দেখবেন ওখানে একটা বোমা মেরে দিছে, কালকে দেখবেন ওইখানে এক জায়গায় একটা কিছু হয়ে গেছে। এবং পৃথিবী যে তার বিশ্বাসটা, নিরাপত্তা চায়, ব্যবসায়ীরা, বিনিয়োগকারীরা নিরাপত্তা চায় এক জায়গায় বিনিয়োগ করলে, সেই দুবাইয়ের নিরাপত্তাটা, কাতারের নিরাপত্তাটা আর তারা কখনো পাবে না, মনে করবে না আমি এখানে সেফ না। সুতরাং তাহলে কি হবে? তারা অন্য জায়গা খুঁজবে। আমাদের কিন্তু একটা সুযোগ আছে, আমাদের মতো দেশগুলোর। বাংলাদেশ হচ্ছে বেব বেঙ্গলি চোকিং পয়েন্ট বলে এটাকে। ইটস এ ভেরি গুড একটা জায়গার মধ্যে আমরা আসি। আমরা কিন্তু এই জায়গাগুলোকে কাজে লাগাতে পারি। আমাদের এখানে ডেমোক্রেসি আছে, আমাদের এখানে মানুষজন হচ্ছে 98.7% হচ্ছে বাংলাভাষী। জি, আমরা এগুলোকে ভালোভাবে কাজে লাগাতে পারি। একটু আমাদের সেদিকে দেখা দরকার। জি, জনাব রুবেল, আপনি যদি একটু যোগ করেন, এই যে রুল বেসড ওয়ারের কথা বলা হচ্ছে, এখানে তো জাতিসংঘ রয়েছে, তারা কি আসলে যুদ্ধের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখতে পারছে? আমরা দেখতে পাচ্ছি যে জাতিসংঘ মানে অনেক আগে থেকেই, আসলে বহুদিন থেকে জাতিসংঘ আসলে খুব কার্যকর ভূমিকা কোনো যুদ্ধের ক্ষেত্রে রাখতে পারে নাই। এটা মানে বেশ অনেক দিন থেকে, এটা শুধুমাত্র এখন না, মানে অনেক দিন থেকে। আমি একটু কয়েকটা জিনিস একটু ইয়ে করি। ধরেন যুদ্ধটা যে হচ্ছে, ধরেন এটা যুক্তরাষ্ট্রের দিক থেকে যুদ্ধের জায়গা যদি আমরা চিন্তা করি, যুক্তরাষ্ট্র যুদ্ধ করছে, প্রথমে আয়াতুল্লাহ আলী খামেনিকে তারা হত্যা করলো। ধরেন এটার ভালো কি মন্দ, মানে ধরেন এতদিন ধরে ইরান নিউক্লিয়ার উইপন যে তৈরি করে নাই, তার ভিতরে একটা কারণ ছিল আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি যেটা বলতেন যে সেটা হচ্ছে যে যেহেতু আমরা মুসলমান হিসাবে এইরকম মাস ডিস্ট্রাকশনের উইপন তৈরি করতে পারি না, এবং আমরা নিউক্লিয়ার পাওয়ারের ভেতরে রাখবো, পাওয়ার জেনারেশনের ভেতরে রাখবো, উইপনে ব্যবহার করব না। এখন ইরানে এই আয়াতুল্লাহ আলী খোমেনির হত্যাকাণ্ডের পরে যারা আসবেন, তারা কি একই নীতি অবলম্বন করবেন? এটা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কোনো মানে আগে থেকে আগাম কোনো অনুমান আছে? নাই।
ধরেন আমি কয়েকটা জিনিসের কথা বলি। ধরেন এই যে একটা দেশ আর একটা দেশকে আক্রমণ করছে, ঢুকে যাচ্ছে ভেনেজুয়েলায়, ঢুকে যাচ্ছে ট্রাম্প, হ্যাঁ, রাশিয়ার পুতিন চলে যাচ্ছেন ইউক্রেনে, এইগুলো আসলে কিসের নিদর্শন? একটা হচ্ছে এটা, এবং এখানে মানে ধরেন কোনো ধরনের আন্তর্জাতিক আইন কানুন এগুলো তোয়াক্কা করা হচ্ছে না। এই যে তোয়াক্কা না করার ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর দুনিয়ায় প্রথমবারের মতো এরকম একটা পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে, যেখানে ইরাকে তো একটা ফেক হইলেও একটা জাতিসংঘের মানে ইয়ে করা ছত্রছায়া ছিল, এখন কিন্তু সেটা করা হচ্ছে না। মানে পরিস্থিতিটা হচ্ছে যে আপনি এমন একটা জায়গায় চলে যাচ্ছেন যে এটা জঙ্গলের আইনে চলবে। পৃথিবীটাকে জঙ্গলের আইনে চলার জায়গায় নিয়ে যাওয়াটা খুব বিপজ্জনক, এটা মানে সকলের জন্য বিপজ্জনক। আরেকটা শেষ করব, তার আগে একটা শুধু জিনিস বলি। ধরেন ইরানের সঙ্গে যে অন্যায়টা করা হয়েছে সেটা হচ্ছে যে যখনই একটা পিস টক হয় তখনই আক্রমণটা করা হয়। একমাত্র বারাক ওবামার সময়ে একটা পিস টকটা ঠিক মতো চলেছিল, তার পরবর্তী পর্যায়ে পর্যন্ত এখনো পর্যন্ত যতবার ইরান মানে শান্তি আলোচনায় বসছে ততবারই ইরানের উপরে আক্রমণ করা হয়েছে। ফলে ইরানকে যে দোষারোপ করা হয় যে অন্যের উপরে আক্রমণ করে, তার কিন্তু দেখা যাচ্ছে সে যদি শান্তিও চায় ওই শান্তিটাও তাকে সেটার জন্য কাজ করতে দেওয়া হয়। আর সময় দিতে পারছি না, আর 2 মিনিট সময় আছে, 1 মিনিট করে দুজনের কাছে শুনবো। আর সিরাজ, আপনি যদি একটু যোগ করেন, আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবস্থান নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার একটা বক্তব্য যেখানে তার এক হাতে 6টি আঙ্গুল দেখা যাচ্ছে, অনেকে তার জীবিত আছেন কিনা এটা নিয়েও সংশয় কথা বলছেন। আসলে কি বলবেন? মানে সে বেঁচে আছে কিনা, হ্যাঁ, নেতানিয়াহু বেঁচে আছে কিনা এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ওর হাতে আঙুল 6টা না 10টা এটাও নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা তো বললেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চয়ই আপনি রিয়াকশনগুলো দেখেছেন। সেই রিয়াকশনে কি দেখেছেন? সবাই একজন এক কথা বলছেন, নেতানিয়াহুর মৃত্যু কামনা করে, এবং সবাই একথা বলে যে নেতানিয়াহু এবং ট্রাম্প মুক্ত যদি পৃথিবী হতো তাহলে নিশ্চয়ই শান্তি হতো। এতক্ষণ আমরা যে আলোচনা করলাম এর প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ঘটনার পেছনে এই ট্রাম্প এবং নেতানিয়াহু দায়ী। এই বিশ্বটাকে প্রচণ্ডভাবে অস্থিতিশীল করে তোলার জন্য, এই বিশ্বটাকে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে এনে দাঁড় করানোর জন্য এই ট্রাম্প এবং নেতানিয়াহু দায়ী। ফলে এরা পৃথিবীতে থাকলো কি না থাকলো এটা আসলে আমাদের, না থাকলে এক রকমের ব্যবস্থা, থাকলে এক রকমের ব্যবস্থা। আমরা বুঝতে পারছি যে কোনটা মানুষ প্রত্যাশা করে, ওই প্রত্যাশার প্রতি আমি স্যালুট জানাই। জি, ডক্টর জাহাঙ্গীর আলম, আপনি যদি শেষ করেন। আমার সিম্পল একটা কথা, সেটা হলো যে এই যে গালফ কান্ট্রিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে, এর পেছনে তো নেতানিয়াহু, এবং এর সঙ্গে মদদ দিয়ে যাচ্ছে আমেরিকা। এবং এটা শুধু এখানে না, আরও যেখানে যেখানে সে সুযোগ পাচ্ছে এটা করে যাচ্ছে। তো উনি যেটা বললেন যে একটা জঙ্গলের আইন, এটা তার যার মাইট আছে সে এগুলো প্রয়োগ করে যাচ্ছে। এবং এখানে যে ইউএন এটা অনেকটা অক্ষম, এদের কাছে ইউএন কিছুই করতে পারছে না। তো এমন পরিস্থিতিতে আজকে ইরান যেই শক্তভাবে প্রতিরোধ করছে, এটাকে আমরা অভিনন্দন জানাই, এবং আমরা আশা করি যে যতই দিন যাবে ততদিন যদি ইরান দাঁড়িয়ে থাকতে পারে তাহলে যুদ্ধের কস্ট আমেরিকার জন্য, নেতানিয়াহুর জন্য অনেক বেশি বেড়ে যাবে। এবং এখন আমরা দোয়া করি যে ইরান অন্তত দাঁড়িয়ে থাকুক। আমাদের মনে দোয়া করা উচিত যে যুদ্ধটা থেমে যাক, পৃথিবীকে একটু রক্ষা করা দরকার। আপনি বললে তো যুদ্ধ থামবে না, আপনি বললে তো যুদ্ধ থামবে না। যুদ্ধ থামুক, কিন্তু ট্রাম্প এবং নেতানিয়াহু যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ তো, ট্রাম্প থাকলে পৃথিবীতে কূটনীতি চলে না। কূটনীতি নাই, কূটনীতি চলে না, কূটনীতি তো কাজ করছে, এমনকি যুদ্ধও চলে না, কোনোটাই চলে না। যখন যা মনে আসে তখন তাই করে বসে। আমাদের প্রত্যাশা আসলে যুদ্ধটা থেমে যাক, মানুষ শান্তিতে থাক, এবং জ্বালানির যে সংকট সেই সংকট কেটে যাক। আপনাদের আলোচনার জন্য আজকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রাণবন্ত আলোচনা করেছি, অন্যদিন আরেক বিষয়ে আলোচনা হবে নিশ্চয়ই। দর্শক, এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্ট আজ এখানে শেষ করতে হচ্ছে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।